খালি চোখে আমরা শুধু পানি দেখি, কিন্তু এটাকে যদি হাজার হাজার গুণ বড় করে দেখা যেত, তাহলে কি দেখা যেত? শুধু পানি, নাকি আরো অনেক কিছু? প্রথমেই একটা বিষয় জেনে নেই, এই গ্লাস আর এর ভেতরের পানি দুটোই পদার্থ, যার ভর আছে এবং স্থান দখল করে, তাই পদার্থ। তাই গ্লাসও পদার্থ, পানিও পদার্থ। এবার এই পানিকে হাজার হাজার গুণ বড় করে দেখলে এমন অসংখ্য ক্ষুদ্র কণা দেখা যায়। এগুলোই পানির অণু বা H2O। এতক্ষণে আমরা পানির অণু বা H2O কে দেখে ফেলেছি। এবার চলো এই অণুটাকে একটু ভালো করে দেখি, তাহলেই বুঝতে পারবো অণু আসলে কি। অণু হচ্ছে বিশুদ্ধ পদার্থের ক্ষুদ্রতম কণা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, বিশুদ্ধ পদার্থ কি? বিশুদ্ধ পদার্থ হচ্ছে এমন পদার্থ যেগুলো একই ধরনের কণা দিয়ে গঠিত, যেমন বিশুদ্ধ পানি H2O দিয়ে গঠিত। আবার আমরা যদি কলের পানির কথা চিন্তা করি, প্রায় কলের পানির রং একটু লালচে হয়ে থাকে। এই লালচে হবার কারণটা হচ্ছে পানিতে উপস্থিত ফেরাস বা আয়রন। এছাড়াও কলের পানিতে ক্যালসিয়াম, ক্লোরিন, বিভিন্ন খনিজ পাওয়া যেতে পারে। কলের পানিতে H2O এর পাশাপাশি ফেরাস, ক্যালসিয়াম, ক্লোরিন এসব কণা পাওয়ার জন্য কলের পানি মিশ্র পদার্থ। অণু সেই পদার্থের ধর্মও বজায় রাখে। যেমন H2O অণুর জন্য আমরা পানিকে পানি হিসাবেই চিনি। অণু স্বাধীনভাবেও থাকতে পারে, অর্থাৎ পানির ধর্ম প্রকাশ করার জন্য একটি H2O অণুই যথেষ্ট। এই H2O অণুকে আরেকটি H2O অণুর সাথে যুক্ত থাকতে হয় না পানির ধর্ম প্রকাশ করার জন্য। অণু এক বা একাধিক পরমাণু দিয়ে গঠিত হতে পারে, যেমন H2O তে দুটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু আছে। আবার কিছু অণু হতে পারে যেটা শুধু অক্সিজেন দিয়ে গঠিত বা শুধু হাইড্রোজেন দিয়ে গঠিত। এই H2O অণুকে ভেঙে দিলে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা আলাদা হয়ে যায়, ফলে তখন তারা আর পানির বৈশিষ্ট্য দেখায় না, বরং হাইড্রোজেন তার নিজস্ব বৈশিষ্ট্য এবং অক্সিজেনও তার নিজস্ব বৈশিষ্ট্য দেখায়। আর সেম জিনিসটাই যদি আমরা ইংলিশে দেখি। এবার পরমাণুতে আসা যাক। পানির H2O অণুটাকে ভাঙলে দুটি H অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি O অর্থাৎ একটি অক্সিজেন পরমাণু পাওয়া যায়। পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা। মৌল বলতেই মনে পড়ে পর্যায় সারণীর কথা। আমরা যে পর্যায় সারণীটা পড়েছিলাম গত ক্লাসে, সেই পর্যায় সারণীতে 118টি যে মৌল আছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, অর্গানেসন, এই মৌলগুলোর ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। আমরা যদি একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝতে চাই, তাহলে লেটস থিঙ্ক একটি ঝুড়িতে অনেকগুলো আপেল রাখা আছে। তো সবগুলো আপেল মিলে যদি আমরা এটাকে মৌল ধরি, তাহলে ঝুড়ির মধ্যে একটি আপেল থাকবে, সেটা হবে পরমাণু। অর্থাৎ অনেকগুলো আপেল মিলে হবে মৌল, আর সেই আপেলগুলোর মধ্যে থেকে একটি আপেল হবে হচ্ছে পরমাণু। পরমাণুর আরো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে পরমাণু ওই মৌলের ধর্ম বজায় রাখে। পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আমরা সামনে কথা বলছি। তো আসি 4 নম্বরে। সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু পুনর্বিন্যস্ত হয়। পরমাণু মিলিত হয়ে অণু গঠন করে, যেমন দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলিত হয়ে H2O অর্থাৎ পানির অণু গঠন করে। আর সেম জিনিসটাই যদি আমরা ইংলিশে দেখি। এবার আসা যাক মৌলতে। আমরা আগেই মৌল ডিসকাস করেছি। তো মৌল হচ্ছে বিশুদ্ধ পদার্থ, অর্থাৎ মৌলে
একই ধরনের পরমাণু বিরাজ করে। যেমন H মানে হাইড্রোজেনের মৌলতে শুধু হাইড্রোজেন পরমাণুই বিরাজ করে। এটিকে সাধারণ রাসায়নিক পদ্ধতিতে আরো সরল পদার্থে ভাঙা যায় না। প্রতিটি মৌলের নিজস্ব নাম, প্রতীক ও পারমাণবিক সংখ্যা থাকে, যেমন পর্যায় সারণীতে আমরা দেখেছি। এবং বর্তমানে মোট 118টি মৌল পরিচিত। এই 118টি মৌল আমরা পর্যায় সারণীতে দেখতে পাই। যেমন H2O অণুর ক্ষেত্রে H আর O হচ্ছে দুটো আলাদা আলাদা মৌল। আর সেম জিনিসটাই যদি আমরা ইংলিশে দেখি, এতক্ষণ ধরে আমরা যা কিছু পড়লাম এবার তার সবকিছু আমরা একটি ফ্রেমের মধ্যে দেখব। পানি একটি পদার্থ, আর এই পানির ক্ষুদ্রতম কণা H2O হলো অণু। এই অণুটি গঠিত হয়েছে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে। দুটি হাইড্রোজেন পরমাণু এসেছে হাইড্রোজেন মৌল থেকে, আর একটি অক্সিজেন পরমাণু এসেছে অক্সিজেন মৌল থেকে। এবার আরেকটু ডিপে ঢোকা যাক। এবার আমরা জানবো পরমাণু সম্পর্কে। আমরা যে পরমাণু সম্পর্কে পড়লাম, সে পরমাণুর ভেতরেও আরো ছোট ছোট কণিকা রয়েছে। এগুলোকে বলা হয় মৌলিক কণিকা। পরমাণুর প্রধানত 3টি মৌলিক কণিকা রয়েছে, যা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এবার একটি পরমাণুর ভিতরে ঢোকা যাক। পানির একটি অণুর মধ্য থেকে আমরা যদি অক্সিজেন পরমাণুটি বেছে নেই এবং এটিকে আরো জুম করে আরো ভিতরের দিকে ঢুকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো অক্সিজেনের একটি সরল পরমাণু মডেল। এখানে সবচেয়ে বাইরে যেগুলো ঘুরছে সেগুলো হলো ইলেকট্রন, মাঝখানের হলুদ কণাগুলো হলো প্রোটন, আর নীল কণাগুলো হলো নিউট্রন। যেখানে প্রোটন আর নিউট্রন স্থির আছে, কিন্তু ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের চারদিকে ঘুরছে, ঠিক যেন সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহ ঘুরে। বাস্তবে পরমাণুর গঠন আরো জটিল, তবে সহজে বোঝার জন্য আমরা এই সরল মডেলটি দেখছি। তাহলে এবার আমরা এক ফ্রেমে মৌলিক কণিকাগুলো দেখে নেই। এখানে সবুজ রঙের বলগুলো হচ্ছে ইলেকট্রন, হলুদ রঙের বলগুলো হচ্ছে প্রোটন, নীল রঙের বলগুলো হচ্ছে নিউট্রন। এবং এই প্রোটন ও নিউট্রন যে অংশটা জুড়ে অবস্থান করে, এই অংশটাকে নিউক্লিয়াস বলা হয়। তো মেইনলি এই মডেলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরছে। আমরা এখানে অক্সিজেন পরমাণুর সরল মডেলটা দেখছি, যেখানে আমরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দেখতে পাচ্ছি। তো এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো হয় ঋণাত্মক চার্জযুক্ত মৌলিক কণিকা, আর এগুলো নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। এদের ভর প্রোটনের তুলনায় অনেক কম। প্রোটনের 1836 ভাগের 1 ভাগ। এবার আসা যাক প্রোটনে। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত মৌলিক কণিকা। মনে রাখার সহজ উপায়, পিতে প্রোটন আবার পিতে পজিটিভ। প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে এবং এদের ভর প্রায় 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। এরপরে আমরা আসছি নিউট্রনে। নিউট্রন হচ্ছে চার্জবিহীন মৌলিক কণিকা। মনে রাখার সহজ উপায়, এনতে নিউট্রন আবার এনতে নান, এজন্য নিউট্রন চার্জবিহীন। নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে এবং এর ভর প্রায় 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। অর্থাৎ পরমাণুর প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসে অবস্থান করে এবং ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। প্রোটন প্লাস চার্জ বিশিষ্ট, ইলেকট্রন মাইনাস চার্জ বিশিষ্ট, আর নিউট্রন চার্জ নিরপেক্ষ। তবে সব পরমাণুতেই কিন্তু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান নয়। যেমন পর্যায় সারণীর আমরা যদি 1 নম্বর মৌল হাইড্রোজেনকে দেখি, তাহলে হাইড্রোজেনের পরমাণুতে আমরা শুধু একটি প্রোটন ও একটি ইলেকট্রন পাবো। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আর নিরপেক্ষ পরমাণুতে
পারমাণবিক সংখ্যা সমান প্রোটনের সংখ্যা সমান ইলেকট্রনের সংখ্যা। তাই যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাই হাইড্রোজেনের প্রোটনও একটি, হাইড্রোজেনের ইলেকট্রনও একটি। এরপর পর্যায় সারণীর 2 নম্বর মৌল হিলিয়ামকে যদি আমরা দেখি, হিলিয়ামের পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 2টি, প্রোটন সংখ্যা 2টি, নিউট্রন সংখ্যাও 2টি। এর কারণ হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, আর আমরা জানি নিরপেক্ষ অবস্থায় পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা। তাই হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2 এবং প্রোটন সংখ্যাও 2। এবার তোমরা কি বলতে পারবে পর্যায় সারণীর 8 নং মৌল অর্থাৎ অক্সিজেনের 8টি প্রোটন ও 8টি ইলেকট্রন থাকে কেন?